হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ব্রেইনস্টর্মিং। আমি আব্দুল কাদের, এই টিউটোরিয়ালের হোস্ট। আর আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের ৩ নম্বর যে অঙ্কটা সেটা নিয়ে। এর আগে পঞ্চম অধ্যায়ের ১ নম্বর অংশের যে অঙ্কগুলো ছিল এবং ২ নম্বর অংশের যে অঙ্কগুলো ছিল সেগুলোকে আলোচনা করা হয়েছে। আজকে হচ্ছে পর্যায়ক্রমে ৩ নম্বর অঙ্কটা আলোচনা করা হচ্ছে। তো এটা আমি একটু পড়ে নিই আগে, যে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ। এখানে একটা লাইন দেওয়া আছে, সেটা কি? তো এই অঙ্কটা যাওয়ার আগে একটা সিম্পল ডিসকাশন করে নিই। এখানে লেখা আছে সমস্যাগুলো। সমস্যা বলতে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে একটা সমস্যা, যেটা আমাদের সমাধান করতে বলা হয়। এখানে লেখা আছে যে সাধারণ গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য বলতে সেগুলোকে বোঝানো হবে যেগুলো গাণিতিক সংখ্যা, যেমন ১, ২, ৩ এবং প্রসেসিং সাইন বা যেটা দিয়ে গণিতের কাজ করা হয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এইভাবে প্রকাশ করা, অর্থাৎ অঙ্কে প্রকাশ করা। এটা কথায় দেওয়া আছে, এটাকে আমাকে কি করতে হবে? গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। গণিতে কিন্তু গাণিতিক কথাকে, মানে গণিতের অ্যাডজেক্টিভ বা আমরা বিশেষণ বলি, সেটা কিন্তু গাণিতিক। তার মানে এই কথাটাকে আমাকে গণিতের ভাষায় প্রকাশ করতে হবে। যদি আমরা এটাকে পড়ি, তার লেখা আছে ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা হলে ৯টি পেন্সিলের দাম কত? এটা আমাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলতেছে। তো সমাধান করার আগে আমি বেশ কিছু ক্রিটিক্যাল পয়েন্ট আমি ডিসকাস করি, যাতে করে এটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমরা সমাধানটা লিখি। সমাধান। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ৫টি পেন্সিলের দাম ৬০ টাকা। তাহলে আমার পেন্সিলের সংখ্যা ৫ আর মোট টাকার পরিমাণ হচ্ছে, পেন্সিল হচ্ছে ৫টি আর মোট টাকার পরিমাণ হচ্ছে ৬০টা। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের পেন্সিলের সংখ্যা হচ্ছে ৫টা আর টাকার পরিমাণ হচ্ছে ৬০। তো এই ধরনের বিষয়গুলো করার আগে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে, একটা কনসেপ্ট আছে যেটা অনেক আলোচনা করা হয়েছে, আজকে আবার করতে, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। তো আমাদের গুণের কাজ অথবা ভাগের কাজ, এই বিষয়গুলো ঐকিক নিয়মের সাথে জড়িত। ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়ম হচ্ছে সেই নিয়ম যে নিয়মে সমস্ত কাজ একের মধ্যে এনে সলভ করা। যদি ছোট একটা এক্সাম্পল দিই, যেমন বলা হলো যে ৪টা ডিমের দাম ২০ টাকা, ৫টা ডিমের দাম কত? এই টাইপের ক্যালকুলেশনগুলো করার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথম আমরা ৪টা ডিমের থেকে একটা ডিমের দাম আনবো, তারপর ৫টা ডিমের দাম বার করবো। মোট কথা, এই টাইপের ক্যালকুলেশনগুলো একে চিন্তা করা হয়, মানে আমি কিভাবে একটাই আনবো। অর্থাৎ এখানে যে ৫টা পেন্সিল আছে, এই ৫টা পেন্সিল থেকে আমাকে ৯টা পেন্সিলের দামে যেতে হবে আর কি। কিন্তু ৫ থেকে ডাইরেক্ট ৯ যাওয়ার কোনো সিস্টেম নেই। তো আমাকে কি করতে হবে? ৫ থেকে আমরা আগে একটা পেন্সিলের দামে আসবো। এটাকে বলা হচ্ছে ঐকিক নিয়ম। ঐকিক মানে হচ্ছে একে এসে আমরা বাদ বাকি যে কোনো জায়গায় আমরা সুইচ করতে পারবো। এখানে ৯টা পেন্সিল বলতেছে, ওকে, ২০টা বলতে পারে, ৫০টা বলতে পারে, ৬টা বলতে পারে, যে কোনো জায়গায় বলুক, ৫টা পেন্সিল থেকে আমি আগে একটা পেন্সিল আসবো। আরেকটা কথা হচ্ছে যে যখন আমরা এক চিন্তা করব, ঐকিক নিয়মের মধ্যে ভাগ জিনিসটা চলে আসবে। অর্থাৎ এটার সাথে এটা একটা ভাগের রিলেশন আসে। যখন আমরা ৬০টা ৬০ টাকাকে যখন ৫ দিয়ে ভাগ করব, তখন কিন্তু একটা পেন্সিলের দাম আমরা পাবো। আমি এটা করে দেখাই, তাহলে বুঝবা। সেটা হচ্ছে যে যেমন ৬০কে যদি আমি ৫ দিয়ে ভাগ দিই, এখানে আমরা একটা করি, ভাগটা যদি করি তাহলে এটা কিন্তু ৫ ৬-এর মধ্যে একবার যাবে, ৫ একে ৫, বিয়োগ করলে ১ নামবে, ৫ ১-এর মধ্যে যায় না, শূন্যটা নামাতে হবে, ৫ দুগুণে ১০। এটার অর্থ কি দাঁড়াচ্ছে? যদি আমি ৬০কে ৫ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ১২ বার হচ্ছে। আবার আমি একটা রিভার্স চিন্তা করি, ১২কে যদি ৫ দিয়ে গুণ করি তাহলে ৫ বার ৬০। তাহলে ভাগের সাথে গুণের একটা রিলেশন আছে। এটা আমি কেন করতেছি একটু পরে আমি বলি। অর্থাৎ ৫ দিয়ে যখন ৬০কে ভাগ করা হয় তখন একটা কলমের দাম আসছে। আবার যদি একই জিনিস আমরা চিন্তা করি যে এখানে আমার চাওয়া হচ্ছে ৯টা কলমের দাম, তাহলে একটা কলমের সাথে যদি আমরা ৯টা কলমের দাম গুণ করি তাহলে কিন্তু আমাদের ফলাফলটা চলে আসে। তাহলে এখানে কি করতে হবে আমাকে? প্রথম আমরা ৬০কে যদি ৫ দিয়ে ভাগ দিই তাহলে আমরা একটা কলমের দাম পাবো। এটাকে আমরা এভাবে লিখলাম, ৬০ ভাগ ৫। তাহলে এখানে মোট কয়টা কলমের দাম বার হচ্ছে? একটা কলমের দাম। আমাদের কি করতে হবে? জাস্ট এতটুকু থিঙ্ক করতে হবে যে আমরা একটা কলমের দাম আনবো, তারপরে ৯টা বলুক ১০টা বলুক, আমরা সেটার সাথে গুণ করে দিলে সেটা চলে আসবে। তাহলে আমরা কি করবো? প্রথম একটা কলমের দাম ভাগ করতে হবে। দেন আমরা কি করবো? ৯টা কলমকে আমরা গুণ করলে কিন্তু ৯টা কলমের দাম বের হয়ে আসবে। তার আগে একটা বিষয় হচ্ছে যে এই দুইটার কাজের মধ্যে আমাকে এই কাজটা আগে করতে হবে। তো ব্র্যাকেট দিলে
এটা স্পষ্ট হয়ে যায় যে এটার কাজ আমাদের আগে করা উচিত। তাহলে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তাহলে আমরা যদি লিখি অতএব গাণিতিক বাক্য কি হবে, এটা আমরা মোট 60 টাকাকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা একটা পেন্সিলের দাম পাবো। আবার 9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 9টা পেন্সিলের দাম চলে আসবে। এখানে কি হচ্ছে, এটা হচ্ছে যে পুরো অঙ্কের ক্ষেত্রে ঐকিক নিয়ম অনুসরণ করতে হবে। আমরা আগে কি করব, একটা পেন্সিলের দাম বার করব, যেটা কি করা হচ্ছে 60কে 5 দিয়ে ভাগ করা হচ্ছে। আবার আমরা একটা পেন্সিলের দামের সাথে 9 দিয়ে যখন গুণ করব তখন সেটা 9টা পেন্সিলের দাম বার হয়ে যাবে। এটা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পেন্সিলের দাম, ঠিক আছে। যখন 60 মানে 5টা কলমের দামকে যখন আমরা 5 দিয়ে ভাগ করবো একটা কলমের দাম আসবে। আবার যখন আমরা 9 দিয়ে গুণ করবো তখন কিন্তু 9টা কলমের দাম বের হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা একদম সিম্পল একটা বিষয়। এই টাইপের অনেক অনেক ক্যালকুলেশন থাকে, জাস্ট আমাকে এটা থিঙ্ক করতে হবে যে এই টাইপের অঙ্ক, এটা কিন্তু দেখা যাচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই টাইপের অঙ্ক সলভ করার আগে আমাকে অবশ্যই ঐকিক নিয়মটা মাথায় রাখতে হবে। আমরা গুণ করি অথবা ভাগ করি, ঐকিক নিয়মটা আমাদের অনেক সাহায্য করে। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা এনে বাদ বাকি 9টা বলুক 10টা বলুক সেখানে আমাদের সুইচ করতে হবে। তো আশা করি এটাতে কারো কোনো প্রবলেম নেই। প্রবলেম হলে ভিডিওটা আমার টেনে দেখবে, আশা করি প্রবলেম হবে। তো আশা করি এই অঙ্কটায় কোনো প্রবলেম নেই। আমি সামান্য আবার একটু রিভিউ করি। এখানে আমার 5টা পেন্সিলের দাম দেওয়া আছে, 9টার দাম চাওয়া হচ্ছে। তো 9টার দাম বার করার আগে আমাকে চিন্তা করতে হবে আমি একটার দাম কিভাবে বার করবো। এটা প্রসেসিং, যদি মোট টাকা কি মোট পেন্সিলের সংখ্যা দিয়ে ভাগ দিই একটা পেন্সিলের দাম আসবে। আবার তার সাথে যদি 9 দিয়ে গুণ করি তাহলে মোট 9টা পেন্সিলের দাম আমরা পেয়ে যাবো। তো একটা কলম আনার সিস্টেম হচ্ছে আমাকে কি করতে হবে, পেন্সিল আনার সিস্টেম হচ্ছে 60কে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে তারপর আমরা 9 দিয়ে গুণ করবো। এটাকে ব্র্যাকেটে এই জন্য রাখা হয়েছে, এটা এই নির্দেশ করেছি আগে আমরা এটাকে ভাগ করে তারপর আমরা গুণ করব। বন্ধনী না দিলেও হয়, বাট বন্ধনী দিলে এটা স্পষ্ট হয় যে এই কাজটাই আমার আগে করা উচিত। এটা আমি এমনি জাস্ট দেখালাম, এটা আমার একটা কলম, পাশে যদি আমি 9 দিয়ে গুণ করি 9টা কলমের দাম পাবো। আমার উত্তর কিন্তু এটা, উত্তরটা আমি লিখে দিচ্ছি। উত্তর 60 ভাগ 5 গুণ। আশা করি এই অঙ্কটা থেকে আর কোনো সমস্যা নেই। এই অঙ্কের 2 নম্বর অংশটা যদি আমরা দেখি, এখানে বলা আছে ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 5 গুণ এবং ভাগশেষ 2 হলে ভাজ্য কত। এখানে একটা শর্ত দেওয়া, এখান থেকে এতটুকু, এখান থেকে আরেকটা শর্ত দেওয়া আছে, আর এবং একটা ভ্যালু দেওয়া আছে আমার ভাগশেষের, যেটা 2। আমার কাছ থেকে ভাজ্য চাওয়া হচ্ছে। এগুলো যাওয়ার আগে একটু সিম্পল ডিসকাশন করি। আমাদের একটা ভাগের মোট 4টা অংশ আছে, একটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তো আমরা একটু ভেঙে ফেলি অঙ্কটাকে, তাহলে আমাদের সুবিধা হবে। ভাগশেষ 2 দেওয়া আছে, এখানে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে এটা আমি জাস্ট ব্র্যাকেট দিছি, এটা কিন্তু এখান না, এটা ভাজক লেখা, ভাজক ভাগশেষের 3 গুণ। তো ভাজকের একটা ভ্যালু আমার দেওয়া আছে, ভাজকের সাথে ভাগশেষের একটা সম্পর্ক আছে। আবার যদি আমি দেখি ভাগফলের সাথে আবার ভাজকের সম্পর্ক থাকে। তো আমরা যদি একটু ক্লিয়ার করি, প্রথম রিলেশনটা দেখি ভাজক ভাগশেষ, ভাজক ভাগশেষ। আর 2 নম্বর রিলেশনটা দেখি ভাগফল ভাজক। তো অঙ্ক মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় যদি অঙ্কটাকে ধরা যায় বা বোঝা যায়। এই অঙ্কে সবকিছু দেওয়া আছে, জাস্ট আমাকে বুঝে নিতে হবে। তো একটা জিনিস খেয়াল করার বিষয়, আমার ভাগশেষ দেওয়া আছে, ভাজক লুকানো মানে হিডেন ভাবে দেওয়া আছে, বার করা যাবে। ভাগফলও আমার দেওয়া আছে হিডেন ভাবে, আর কি শর্ত আরোপ করা আছে। আমার কাছ থেকে চাচ্ছে এটা ভাজ্য, তার মানে এটার জন্য আমাদেরকে একটু মাথা খাটাতে হবে অথবা বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র আমরা পরে যাই, আমরা একটু অঙ্ক রিলেশনগুলোকে ক্লিয়ার করে আগে। তো প্রথম রিলেশন যেটা, সেটা হচ্ছে আমার ভাজকের সাথে ভাগশেষে। তারা এটাই খেয়াল রাখতে হবে যে আমরা যদি একটু খেয়াল করি, ওর সাথে ওকে রিলেশন দেওয়া, আবার ওর সাথে ওর রিলেশন দেওয়া, এটা খেয়াল করতে হবে। তার ভ্যালু কিন্তু দিয়ে দেওয়া 2, যদি তার সাথে তার রিলেশন থাকে এই মানটাকে আমরা বাদ করতে পারবো। পরের লাইনে যদি আমরা দেখি ভাজকের সাথে আবার ভাগফলের রিলেশন দেওয়া, এখান থেকে আমরা এই মানটা বার করব। এই মানটা যদি বার হয়ে যায় সেখানে সুইচ করবে, এখান থেকে সে আবার
তার মানটা বার করা যাবে। তাহলে অঙ্কের কিন্তু সবকিছুই দেওয়া আছে, মোটামুটি এই 3টা পার্ট আমার দিয়ে দিচ্ছে তারা ইনডাইরেক্টলি। ডাইরেক্টলি শুধু আমার ভাগশেষ দেওয়া, বাকি দুটা বার করা যাবে। আর যেটা দেওয়া নেই সেটা আমার কাছে চাচ্ছে। আমরা অঙ্কটা শুরু করি। সমাধান। দেওয়া আছে, কথাটা লেখা যায়, লিখতে পারো, কোনো সমস্যা নেই, ভালো একটা জিনিস। দেওয়া আছে মানে কি, যেটা প্রশ্নের মধ্যে আমাকে ডাইরেক্টলি করে দিয়ে দেয়। ওকে, এটাকে বলা হচ্ছে, মানে দেওয়া আছে বলা কি গণিতের ভাষায়, দেওয়া আছে ভাজক, সরি ভাগশেষ, ভাগশেষ সমান সমান 2। তাহলে ভাগশেষের সাথে কার রিলেশন, এখানে লেখা আছে যে ভাগশেষের সাথে ভাজকের রিলেশন, যেটা প্রথম স্টেটমেন্টে বা লাইনের মধ্যে বলছে। ভাজক ভাগশেষের 3 গুণ। এই লাইনটা অবশ্যই লিখতে হবে, এই লাইনটা অবশ্যই লিখতে হবে। তাহলে কি বলবো আমরা, অতএব ভাজক সমান সমান ভাগশেষ গুণ 3। আশা করি এই লাইনটাতে কার কোনো সমস্যা নেই, যাতে এটাকে আমি কথায় লিখলাম ভেঙে। ওকে, তাহলে ভাগশেষের মান কত আমার 2, ভাগশেষের জায়গায় রিপ্লেস হয়ে যাবে, গুণের গুণ 3, আমি পাশে লিখলাম, এটা হচ্ছে আমার 6। তাহলে ভাজকের ভ্যালু আমরা কিন্তু 6 পেয়ে গেলাম, চলে আসলো কিন্তু, কারণ আমরা শর্তগুলো দিয়ে দেখতেছি। এবং পরে শর্ত যদি দেখি আমরা, এখান থেকে ভাগশেষ ধরে কিন্তু ভাজক পেয়ে গেছি, এবার আমরা ভাজক ধরে ভাগফল বার করব। পরে শর্ত দেখি, ভাগফল ভাজকের 5 গুণ, ভাগফল ভাজকের 5 গুণ, অতএব ভাগফল সমান সমান ভাজক গুণ 5। সিম্পল, জাস্ট আমি কথাটাকে কি করলাম, প্রতীক সাজিয়ে লিখলাম, ঠিক আছে। তাহলে আমার ভাজকের মান কিন্তু অলরেডি এখানে বার করা আছে 6, গুণের গুণ 5, এখানে এটাকে লিখি 5 6 30। খুব সিম্পল হিসাব। আমাদের দেখা যাচ্ছে যে ভাজক দেওয়া, ভাগশেষ দেওয়া আছে, ভাগশেষকে ধরে আমরা ভাজক বার করলাম। রিলেশনটা, যদি প্রথম রিলেশনটাকে আমরা দেখি, আমাদের রিলেশন করে ধরতে হবে অঙ্কের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা ভাজক থেকে, ভাগশেষ থেকে ভাজক পেলাম 6, রিলেশন ধরে 3 গুণ বসে, তাই পরের রিলেশনটা যদি দেখি ভাজকের সাথে ভাগফলে, সেটাকে লিখলাম কত, ভাগফল ভাজকের 5 গুণ, ভাগফল ভাজকের 5 গুণ, এটা দ্বিতীয় শর্ত অঙ্কের লিখলাম। যেহেতু ভাজকের মান অলরেডি বের হয়ে গেছে, পরে কিন্তু আমরা এটাকে, যদি এটা বের হয়ে যায়, পরে কিন্তু আমরা ভাগফলের সাথে রিলেশন করতে পারবো। ভাজকের মধ্যে 6 বসালাম, এই 6 অ্যাকচুয়ালি কোন 5, তাহলে ভাগফলের মান হচ্ছে আমার 30। তাহলে আমার অঙ্কের মোটামুটি ভাগশেষ দেওয়া ছিল, ভাজক বার করলাম আর ভাগফল বার করলাম আর কি। এখন আমাকে ভাজ্য বার করতে হবে। এটাকে আমি কি করলাম, এই অঙ্কের অংশ এটাকে আমি এভাবে রাখলাম যাতে অঙ্ক বুঝতে সুবিধা হয়। এখন আমাকে কি করতে হবে, এই ভাজ্যটা বার করতে হবে। ভাজ্য বার করার জন্য একটা ইম্পর্টেন্ট সূত্র আছে, যেমন 4টা মানের মধ্যে যদি আমরা 3টা মান জানি, একটা মান সূত্র দিয়ে বার করা যায়। আমরা এটাকে লিখবো, এখন লিখতে হবে আমরা জানি। আমার ব্যক্তিগত পরামর্শ, এটাকে মুখস্থ করে নেওয়া ভালো, যাতে করে অঙ্কটাকে মানে সহজে বোঝা যায়। তোমরা যেহেতু ছোট, অনেক কিছু বুঝবে না, যাতে করে বুঝতে গেলে সময় লাগবে। তো আমার পরামর্শ, এটাকে তোমার মুখস্থ করে নি। তো ভাজ্য বার করতে হবে। এই যে এখানে কিন্তু বলেছে ভাজ্য, ভাজ্য সমান সমান সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওখানে চলে গেল, আমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমরা লিখবো। এই অঙ্কে কিন্তু অলরেডি ভাজক বেরই করা আছে আমার, আমরা বের করেছি। ভাজক কত আমার 6, এই ভাজক বরাবর 6 বসাবো। ভাজকের মানটা কত আসছে 6 বসালাম, এই গুণ চিহ্নের গুণ দিব। ভাগফল কত আসছে, ভাগফল কিন্তু হচ্ছে 30, সব দেওয়া আছে, আমি জাস্ট তুলতেছি। 30 ফার্স্ট ব্র্যাকেট যেটা দেওয়া ছিল, যোগের যোগ, আর ভাগশেষ কত, ভাগশেষ কিন্তু 2। প্রত্যেকটা প্রশ্নকালে আমি কি করলাম, ইম্পোর্ট দিলাম ভ্যালুগুলোকে 2। এখন আমাকে কি করতে হবে, বদমাসের নিয়ম অনুসারে ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এটা অবশ্যই মুখস্থ করে নিও, এটা অনেক লজিক আছে, কোনো জিনিস এভাবে আসে না। বাট আমার পরামর্শ, এটা আবার তোমরা মুখস্থ করে নাও। এটা নিয়ে আমি অনেক ডিসকাশন করছি। আমার পরামর্শ, এটাকে তোমরা মুখস্থ করে নিও।
এই অঙ্কে আসলে দেখা গেলো যে বললে অনেক বড় হয়ে যেতে পারে, আমি যাচ্ছি না। তারপর আমি ট্রাই করবো বোঝানোর জন্য। ওকে, তাহলে আমরা কি করবো এখন? এই দুটো গুণ করতে হবে আগে। যদি আমরা রাফটা দেখি এখানে 30 গুণ 6, এটা আমরা সহজ পদ্ধতিতে করলাম না, ছোট একটা ম্যাথ, তাই আমরা ডাইরেক্ট করলাম। 6 শূন্য 0, 3 6 18, এখানে লিখলাম আমরা 18 8, হাতে আছে 1, একটা এখানে লিখলাম, মানে 180। 30 দিয়ে 6 গুণ করলে 180 পাওয়া যায়। এখানে আমরা লিখলাম হচ্ছে 180। এটার পুরো ভ্যালুটা হচ্ছে এটা, যোগের যোগ 2। এবার 180 সাথে 2 যোগ করলে 182 এসে সিম্পল একটা হিসাব। তো আমরা যদি গাণিতিক বাক্যের কথা বলি, এখানে কিন্তু ওইভাবে করা হয়নি, কিন্তু গাণিতিক বাক্য যদি চিন্তা করি, এটাই হচ্ছে কি আমার গাণিতিক বাক্য, এই অংশটুকু, এই অঙ্কের জন্য। পুরোপুরি গাণিতিক বাক্যে পড়া না, এটা অ্যাকচুয়ালি আমাকে অঙ্কই বলা যায়, যেটাকে আমরা ওয়ার্ড প্রবলেম বলি। তো এটাকে বিভিন্ন শর্ত আরোপ করা হয়, যে গাণিতিক বাক্যের অংশ ধরা হয় এটা অ্যাকচুয়ালি গাণিতিক বাক্য বলা যায়। পুরো ক্যালকুলেশনটাকে আমরা কি করলাম, সূত্র আকারে দেখালাম, আর আমার ফলাফল হচ্ছে এটা। উত্তর হচ্ছে আমার কিন্তু এটাই, 180। তো পুরো অঙ্কটাকে আমি একটু রিভিউ করি। অঙ্কটা তুলনামূলক কঠিন অ্যাকচুয়ালি, কারণ এখানে অনেক প্রসেসিং ইউজ করা হয়েছে। আমি আবার একটু রিভিউ করি। এখানে দেওয়া আছে যে আমার একটা অংশ, প্রথম অংশ হচ্ছে ভাজক ভাগশেষে 5 গুণ, এই বন্ধনীটা আমি পড়ে দিচ্ছি শর্তের জন্য। আবার ভাগফল ভাজকের 5 গুণ, ভাগশেষ যদি 2 হয় আমার ভাজ্য চাওয়া হচ্ছে। তো শর্তগুলোকে আমি এখানে লিখলাম ক্লিয়ার হওয়ার জন্য, যে ভাগশেষের সাথে ভাজকের রিলেশন, তো ভাগশেষ ধরে আমরা ভাজকের রিলেশন করলাম। পরের অংশ ভাজকের সাথে ভাগফলের রিলেশন। পরের অংশে আমরা কি করলাম, ভাজকের ভাগফলের রিলেশন ধরে ভাগফল বার করলাম। প্রথম রিলেশনটা ভাজকের সাথে ভাগশেষের, তো ভাগশেষ ধরে আমরা ভাজক বার করলাম। পরের রিলেশনটা ভাজকের সাথে ভাগফলের, তো ভাজক ধরে আমরা ভাগফল বার করলাম। এগুলো আমাকে বুঝতে হবে আসলে জিনিসটা। কখনোই আমরা কিন্তু এই শর্ত ছাড়া কিন্তু এটাকে আমরা বার করতে পারবো না। ভাগফল বার করার আগে আমাকে ভাজক বার করতে হবে, কারণ ভাজকের মান পেলে আমরা ভাগফলটাকে বার করতে পারবো। রিলেশন ধরে ধরে আমাকে আগাতে হবে, নাহলে অঙ্কটা কিন্তু আমরা ম্যাচ করতে পারবো না। তো তোমাদের সমস্যা হলে তোমরা ভিডিওটাকে একটু দেখো, আশা করি সমস্যা হবে না। আমি আমার বেটার ট্রাই করছি। আর সমস্যা থাকলে কোনো প্রবলেম নেই, তোমরা আবার বললে আমি এটাকে আবার রিআপলোড করে দেবো, কোনো সমস্যা নেই। আশা করি এই অঙ্কটাতে আর কোনো প্রবলেম নেই। প্রবলেম থাকাটা স্বাভাবিক, তোমরা এটাকে ট্রাই করো, দেখবে যে এটাকে করতে পারবে। তো কোনো অঙ্কে আসলে বড় কোনো ব্যাপার না, কিছু অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন বেশি থাকে, সেটাকে ধরতে হবে। আশা করি এই অঙ্কটাতে আর কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট লাইন ধরে ধরে এটাকে বুঝে বুঝে পড়বে। এখানে যেমন 3 গুণ দেওয়া, এখানে 5 গুণ দেওয়া, এটা চেঞ্জও হতে পারে, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ওকে, আশা করি এটাতে আর কোনো প্রবলেম নেই। এই অংশে যদি আমরা 3 নম্বর অঙ্কটা দেখি, লেখা আছে শম্পার মাসিক বেতন 7,500 টাকা, প্রতি মাসে খরচ হয় 7,250 টাকা। শম্পা 1 বছরে কত টাকা জমাতে পারে? সিম্পল একটা ম্যাথ। অঙ্কটা করার আগে আমি কিছু জিনিস হাইলাইট করি, যাতে আমার বুঝতে সুবিধা হয়। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে মাসিক। মাসিক বলতে 30 দিন অথবা 1 মাসকে বোঝায়। বেতন হচ্ছে 7500, মানে 7,500 টাকা। বেতন মানে আমাকে বুঝতে হবে এটা আমার ইনকাম, মানে আমি 1 মাসে এত টাকা কামাই। বেতন মানে কিন্তু ইনকাম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ খরচ বিষয়টা এখানে আছে এই জন্য। প্রতি মাসে খরচ, প্রতি মাসে বলতে 1 মাসে। 1 মাসে আমার বেতন এত, মানে আমি কামাই 7,500 টাকা, মানে শম্পা কামায়। প্রত্যেক মাসে 1 মাসে তার খরচ হয় 7,250 টাকা। তার মানে সে কামাচ্ছে 7,500 টাকা, সে খরচ করতেছে 7,250 টাকা 1 মাসে আর কি। তাহলে এই দুটা সময় একই, আমাকে খেয়াল রাখতে হবে যে দুটো ক্ষেত্রে সময় এক কিনা। সময় কম বেশি থাকলে অঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। 1 মাসের আয় হচ্ছে, মানে বেতন আমার 7,500, 1 মাসের খরচ, প্রতি বলতে 1কে বোঝায়, এটা আমি আগে অনেকবার বলছি। আমার কাছ থেকে যা চাওয়া হয়েছে যে শম্পা 1 বছরে কত টাকা জমাতে পারে। খুব একটা সুন্দর একটা বিষয়, সেটা হচ্ছে যে তাহলে আমাকে দেওয়া আছে ইনকাম অথবা বেতন, দেওয়া আছে খরচটা, কিন্তু আমার কাছ থেকে চাচ্ছে হচ্ছে জমানো টাকা। তো জমার বিষয়টা আমার খেয়াল রাখতে হবে যে কি অ্যাকচুয়ালি, সেটা আমি একটুখানি ডিসকাশন করি। জমা বলতে সেটাকেই বোঝায় আমি যে আয় করলাম, এটা 1 মাসে হোক, 5 মাসে হোক, 20 মাসে হোক, বড় কথা না। আমি যে আয় করলাম এবং তার থেকে যখন আমি ব্যয়টাকে বাদ দিব,
মানে আয় থেকে যখন আমরা ব্যয়টাকে বাদ দিব সেটা হচ্ছে আমার সঞ্চয় বা জমা। অনেকে সঞ্চয় নামে চিনি, অনেকে জমা নামে চিনি, জমা অথবা সঞ্চয়। তার মানে আমি কত টাকা জমাতে পারি, জমাটা কখনো সম্ভব যখন আমি আয় থেকে আমি যত কামালাম তার থেকে যখন আমি খরচটাকে বাদ দিব, সেটাই কিন্তু আমার জমা অথবা সঞ্চয়, যেটাকে আমরা বলতে পারি, যে যেটা বুঝে অ্যাকচুয়ালি। তার মানে আমাকে কি করতে হবে, আয় থেকে ব্যয়কে বাদ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের জমা টাকা আমরা চলে আসি। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে মাসিক ইনকাম আর মাসিক খরচ। মানে আমি এক মাসে কতটুকু আমি ইনকাম করতেছি, এক মাসে আমি কতটুকু খরচ করতেছি। প্রশ্নের মধ্যে যে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে 1 বছর, 1 বছরের বিষয়টা চাচ্ছে। 1 বছর মানে কি, দেওয়া আছে মাসে, চাওয়া হচ্ছে 1 বছরের। তাহলে প্রথম আমাকে আমার জমাটাকে বার করতে হবে, মানে আমরা আয় থেকে ব্যয়কে বাদ দিব। দেন আমরা কি করব, সেটা 12 দিয়ে গুণ করব। তার মানে 1 মাসের আয় থেকে 1 মাসের ব্যয়কে বাদ দিলে আমি 1 মাসের সঞ্চয় পাবো। 1 মাসের সঞ্চয়ের সাথে যদি আমি 12 দিয়ে গুণ করি, 1 বছর ইকুয়াল টু 12 মাস। এখানে 1 মাসের আয় থেকে 1 মাসের ব্যয় বাদ দিলে 1 মাসের আমি জমানো টাকা বা সঞ্চয় পাবো। 1 মাসের জমানো টাকা থেকে সাথে যদি আমি 12 দিয়ে গুণ করি, মানে 12 মাসের টাকা গুণ করি, তখন কিন্তু আমি 1 বছরের টাকা পাবো। আশা করি এই কথাটা তোমার সবাই বুঝতে পারছো। আমাকে এখন কি করতে হবে, 7,500 হচ্ছে আমার 1 মাসের জমা, সরি 1 মাসের আয়, মানে যেটা আমাকে বেতন বলা হচ্ছিল। 7,250 টাকা হচ্ছে 1 মাসের খরচ। তাই আমি কি করলাম, 1 মাসের বেতন বা আয় থেকে 1 মাসের খরচটাকে বাদ দিলে আমি 1 মাসের জমা পাবো। ওকে, আগে আমাকে বাদ দিতে হবে। দেন আমি কি করব, 1 মাসের জমা থেকে যদি আমি জমার সাথে যদি আমি 12 মাস গুণ করি, তাহলে কিন্তু আমি 1 বছর এটা পেয়ে যাবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার 1 মাসের জমা। সাথে যদি আমি 12 গুণ করি, তাহলে কিন্তু 12 মাসের জমা, অর্থাৎ 12 মাসের সঞ্চয় আমি পেয়ে যাবো, যেটা অ্যাকচুয়ালি 1 বছর। আমার কিন্তু অ্যাকচুয়ালি অঙ্ক কিন্তু হয়ে গেছে এখানে, তো আমি একটু করে দেখাই। লিখতে হবে সমাধান, অতএব গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য কি হবে, 1 মাসের আয়, এটা এখানে লেখা আছে কোনো সমস্যা নেই, থেকে 1 মাসের ব্যয়। আমি কি করলাম, 1 মাসের বেতন থেকে 1 মাসের খরচকে আমি বাদ দিলাম। ব্র্যাকেটটা কেন দেওয়া হয়, ব্র্যাকেট দিয়ে বুঝে এই কাজটা আমাকে আগে করতে হবে। 1 মাসের বেতনটা জমাটা পাওয়ার জন্য 1 মাসের বেতন থেকে 1 মাসের খরচকে বাদ দিতে হবে। দেন আমরা কি করব, 12 মাসের 12 মাস, 12 মানে 12 মাসের জমাটাকে আমরা গুণ করলে কিন্তু 1 বছরের জমাটা আমরা পেয়ে যাব। আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই, অঙ্ক কিন্তু শেষ এখানেই। গাণিতিক বাক্য বলতে আমরা গাণিতিক বাক্য প্রকাশ করলাম। যদি এখানে 1 বছর না বলে যদি 6 মাস বলতো, তাহলে এটা 6 দ্বিগুণ হতো। যদি 2 বছর বলতো, এখানে 24 দ্বিগুণ হতো। কত চাচ্ছে তার উপর ডিপেন্ড করে সংখ্যাটা আমাকে লিখতে হবে। তাই আমাকে মুখস্থ করে লাভ নেই, আমাকে বুঝে নেওয়াটাই বেটার। আশা করি এটা সিম্পল একটা বিষয় ছিল, অনেক এলাবোরেট করা হয়েছে, কারো কোনো সমস্যা নেই। আর সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবো, এটার বেটার সলিউশন করে দেওয়া হবে। আশা করি এইখানে কারো কোনো সমস্যা নেই। আমি উত্তরটা লিখে দিই। আমার উত্তর হচ্ছে এটা, 7,500 মাইনাস 7,250 ব্র্যাকেট গুণ বা। তো আমার গাণিতিক বাক্যে প্রকাশ হয়ে গেল।